আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো। অনেকদিন তোমাদের সাথে অনার্স সেকেন্ড ইয়ার্সে আমার ক্লাস নেওয়া হয় না, বেশ একটা গ্যাপ পড়ে গেছে। তোমাদের এর আগে আমি পরিসংখ্যান, মনোবিজ্ঞান পরিসংখ্যান 2 এইটার ক্লাস নিয়েছিলাম। কয়েকটা ক্লাস উদাহরণ নিয়েছি, 2-3টা। আজকে আমরা আজকে আবার পরিসংখ্যান, মনোবিজ্ঞান পরিসংখ্যান 2 এর একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। হাফিজা সুলতানা কেয়া, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করছি সবাই আগের যে ক্লাসগুলো আমি করিয়েছিলাম মনোবিজ্ঞান পরিসংখ্যানের তা ইতিমধ্যে আয়ত্ত করে ফেলেছো। কারণ আমি আজকে যে টপিকস নিয়ে ক্লাস নিব বা আলোচনা করব সেটা কিন্তু আমি বারবারই বলেছি, মৌলিক পরিসংখ্যানে হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো হয়। কারণ তুমি আগের জিনিস যদি না জানো, পরের জিনিসটা ধরতে তোমাদের জন্য একটু হলেও কষ্ট হবে। সো আগের ক্লাসের ধারাবাহিকতা হচ্ছে আজকের ক্লাস। সো আগের ক্লাসগুলো তোমরা সুন্দর করে আয়ত্ত করে রেখেছো বলেই আমার বিশ্বাস। আমরা আজকে একটু যাই পরামাত্রিক এবং অপরামাত্রিক অভিক্ষা কি একটু জেনে আজকে আমরা একটা পরামাত্রিক অভিক্ষার বা টেস্টের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তা আমি যে আগে ক্লাসগুলো করেছিলাম তখন দেখছিলাম যে প্রকল্প যাচাইয়ের কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলো পড়িয়েছিলাম, ধরে নিচ্ছি তোমরা ওগুলো শিখেছো। এখন আমরা একটু ওই ক্লাসগুলোর সাথে একটু যদি না জানো, তাহলে এখন সংজ্ঞাগুলোতে পরামাত্রিক অভিক্ষা এবং অপরামাত্রিক অভিক্ষার সংজ্ঞা তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। সো ওইগুলো কিন্তু জানতেই হবে। যেমন আমি যদি বলি, আমি আজকে পড়াবো পরামাত্রিক অভিক্ষা এবং অপরামাত্রিক অভিক্ষাটা কি। তাহলে দেখো, সংজ্ঞা যদি আমি দেখি, যে পরিসংখ্যানিক পদ্ধতিতে সমগ্রকের পরমাণু সম্পর্কে পূর্বেই অনুমান করা হয় এবং নমুনাজ মানের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বলা হচ্ছে পরামাত্রিক অভিক্ষা। এখন এই সংজ্ঞায় দেখো অসংখ্য শব্দ আছে যেগুলো আগের ক্লাসের রিলেটেড। সমগ্রকের পরমাণু, এখন তোমাকে জানতেই হবে সমগ্রটা কি ছিল, পরমাণু কি, নমুনাজ মান কি। এইগুলো যদি তুমি না জানো, আমি কিন্তু এইগুলো আগের ক্লাসগুলো পড়ে ফেলেছি। এখন এই সংজ্ঞার ব্যাখ্যা যদি আমি দিতে যাই, বারে বারে আগের কথা আসি, তাহলে আমাদের ক্লাসগুলো আজকেরটা লেট হবে। সো তুমি কিন্তু, আমি জানি তোমার সমগ্র কি মনে আছে, পরমাণু কি তোমাদের একটু মাথায় আছে, নমুনাজ মান কি এগুলো মাথায় আছে। তাহলে কি হচ্ছে, যে পরিসংখ্যানিক পদ্ধতিতে সমগ্রের পরমাণু সম্পর্কে আমরা আগে একটা ধারণা করি এবং দ্যাট মিনস পরে নমুনাজ মানের ভিত্তিতে তার সাথে মানে তার ভিত্তিতে যাচাই করা হয়, তখন সেটা হচ্ছে পরামাত্রিক অভিক্ষা। পরামাত্রিক অভিক্ষা হিসেবে আমরা জেড টেস্ট করি, টি টেস্ট করি এবং এ টেস্ট করি। দ্যাট মিনস পরামাত্রিক বা প্যারামেট্রিক টেস্টের এগুলো হচ্ছে উদাহরণ। আর ঠিক অপরামাত্রিক অভিক্ষা কি, যে পরিসংখ্যানিক পদ্ধতিতে আগে সমগ্রকের বা পপুলেশনের পরমাণু সম্পর্কে কোনো অনুমান করা হয় না, শুধুমাত্র নমুনা বা স্যাম্পলের উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটা হচ্ছে অপরামাত্রিক অভিক্ষা। তেমন অপরামাত্রিক অভিক্ষার কতগুলো উদাহরণ হচ্ছে, যেমন কাই স্কয়ার টেস্ট, ম্যান হুইটনি টেস্ট, এইচ টেস্ট বা ক্রুস্কাল-ওয়ালিস টেস্ট, এইগুলো আরো আছে। সরি, যেমন কি বলে, আমরা আরো বলবো কতগুলো, যেগুলো প্রত্যেকটাই অপরামাত্রিক অভিক্ষা। তো অপরামাত্রিক অভিক্ষা এবং পরামাত্রিক অভিক্ষা, এটার সংজ্ঞা। যেহেতু পরামাত্রিক অভিক্ষা সমগ্রকের বা পপুলেশনের প্যারামিটার সম্পর্কে পূর্বে অনুমান করে তারপর নমুনাজ বা স্যাম্পলিং এর উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত করা হয়। সো এই অভিক্ষাগুলো কিন্তু স্ট্রং, এই অভিক্ষাগুলো স্ট্রং। সো এইগুলো কিন্তু বেস, দ্যাট মিনস এগুলো বেস থাকে। এগুলো একটু দুর্বল অভিক্ষা, অপরামাত্রিক অভিক্ষাগুলো। আমরা যেহেতু
ডিটেলসে যাবো না। তোমরা পরমাত্রিক অপেক্ষা এবং অপরমাত্রিক অপেক্ষার আমি কিছু সংজ্ঞা আছে, সংজ্ঞা না সরি, পার্থক্য আছে, পার্থক্যগুলো একটু দেখবা। আমরা আজকে পরমাত্রিক অপেক্ষার একটা অঙ্কে চলে যেতে চাচ্ছি। যেমন আমি ফার্স্টে করব টি টেস্ট। আচ্ছা, যে টেস্ট আমরা করছি না এই কারণে যে টেস্টের অঙ্কগুলো খুব একটা আসে না, টি টেস্ট আমরা লিখি। তাহলে আমরা একটু পার্থক্য যাই, টি টেস্ট, বুলিয়ান টেস্ট কখন করব, পরমাত্রিক অপেক্ষা, অপরমাত্রিক অপেক্ষা, এগুলো না বুঝতে হবে। কখন আমি টি টেস্ট করব, কখন আমি এফ টেস্ট করব, কখন ওটা কাই স্কয়ার, কখন ওটা ম্যাগনেটিক, এই যে ডিফারেন্স গুলো, এগুলো আমরা আলোচনার মাধ্যমে একটু একটু চলে যাবো। যেমন আমি এখন বলবো আমি করছি টি টেস্ট। টি টেস্ট করবো, টি টেস্টে কখন করবো, এটা আমি কিভাবে বুঝবো যে এটা টি টেস্ট? কিন্তু প্রথমেই অঙ্কটা ধরতে হবে যে এইটা টি টেস্ট, এটা কেন নয় এফ টেস্ট। এই যে ডিফারেন্স গুলো, এই ডিফারেন্স যদি ধরতে পারো তাহলে কিন্তু জাস্ট খালি ইকুয়েশন করে অঙ্কগুলো করে ফেলতে পারবা। এবং এখানে প্রত্যেকটাই কিন্তু যেহেতু প্রকল্প আকারে, দেখেন প্রকল্পের যে ধাপগুলো আমি শিখিয়েছিলাম, প্রকল্পের ধাপ অনুসরণ করে আমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। আমরা এখন করব কি টি টেস্ট। একটু মাথায় রাখো তোমরা যে টি টেস্ট আমরা কখন করি, যখন দুইটা দলের মধ্যে তুলনা হয় এবং নমুনা, দ্যাট মিন্স নমুনার আকার ছোট হয়। এখন কত ছোট ছোট হয় তখন আমরা টি টেস্ট করি। নমুনার আকার যখন বড় হয়ে যায় তখন আমরা জেড টেস্ট করি। এখন বলতেই পারো যে নমুনার আকার ছোট বলতে কি বোঝাচ্ছি? নমুনার আকার দ্যাট মিন্স এন, এন হচ্ছে আমার টোটাল সাইজ। নমুনার আকার ধরা হচ্ছে এটি এন দ্বারা প্রকাশ করা হয়। এখন এই এন এর আকৃতি যদি তোমার 30-এর কম হয়, লেস দেন 30 হয়, তখন আমরা টি টেস্ট করছি। আরেকটা কি, যখন দুইটা দলও থাকছে, যখন দুইয়ের অধিক দল হয়ে যায় তখন কিন্তু আমরা আবার টি টেস্ট বা জেড টেস্ট করতে পারি না, তখন আমরা এফ টেস্ট করি। তাহলে এখানে তিনটা কথা আসছে, পরমাত্রিক অপেক্ষা হচ্ছে টি টেস্ট, জেড টেস্ট এবং এফ টেস্ট। যখন দুইয়ের অধিক দল হয়ে যাচ্ছে তখন আমরা এফ টেস্ট করব। সো এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু যখন দুইটা দল বা এন এর আকৃতি 30-এর নিচে তখন আমরা সেটা করছি টি টেস্ট। যখন এন এর আকৃতি গ্রেটার দেন 30, দ্যাট মিন্স এন 30-এর উপরে, তখন আমরা করব জেড টেস্ট। তাহলে এখানে দুইটা শর্ত আসলো টি টেস্ট করার ক্ষেত্রে। একটা হচ্ছে দল, কয়টি দল আছে, এবং এন এর আকৃতিটা কেমন। এখন আমরা একটু আরেকটু স্পেসিফিকে যাই, সেটা হচ্ছে কখন কখন টি টেস্টের ব্যবহার হয়। আমরা যে টি টেস্টের ব্যবহার জাস্ট বেশি না, তিনটা দেখি, দেখবা টি টেস্ট তিন টাইপের আছে। জাস্ট এই তিনটা ব্যবহার আমি দেখি এবং দেখো তোমরা কিভাবে কখন কখন আমরা টি টেস্টের কোনটা করবো। টি টেস্টের ঝামেলা দুইটা আছে, তিনটা ব্যবহার, জাস্ট তিনটা ব্যবহার তোমরা মাথায় নিয়ে নিবা, তাহলে বুঝতে পারবা টি টেস্টের কোন অঙ্ক আমরা কোন সূত্রটা কখন অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা এখন দেখি টি টেস্টের ব্যবহার। আচ্ছা আমার শিক্ষার্থীরা একটু দেখো, এবার আমি লিখছি টি টেস্টের ব্যবহার। টি টেস্টের ব্যবহারের উপর ডিপেন্ড করে তুমি যদি একটু, আমি জাস্ট তিনটা পয়েন্ট লিখেছি, এই তিনটার উপর ডিপেন্ড করে তুমি কোন সূত্র ইউজ করবা টি টেস্ট ইউজ করার ক্ষেত্রে সেটা একটু দেখো। আমি চেষ্টা করছি একটু সহজে বোঝা যায় কিনা। নমুনার আকার যদি ছোট হয় এবং পরিমিত ব্যবধান, দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা না থাকে, তবে পরিমিত বিন্যাসের গড়ের মান যাচাই করতে, অর্থাৎ একটি নমুনা গড়ের যথার্থতা যাচাই টি টেস্ট ব্যবহৃত হয়। নমুনার আকার তো অবশ্যই ছোট হতে হবে, দ্যাট মিন্স তোমার n লেস দ্যান 30 হতে হবে। তখন যদি তোমার পরিমিত ব্যবধান জানা না থাকে, স্ট্যান্ডার্ডাইজেশন তোমার জানা নাই, তখন কি হয়, একটি নমুনা গড়ের যথার্থতা যাচাই করতে
টি টেস্ট ব্যবহৃত হয়। একটু ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা দেখো, দুইটি স্বাধীন নমুনা গড়ে পার্থক্য যাচাইয়ের ক্ষেত্রেও টি টেস্ট ব্যবহৃত হয়। এখানে হচ্ছে একটি নমুনা গড়ে যথাযথ যাচাই টি টেস্ট ব্যবহৃত হয়, এটার একটা অঙ্ক বা এটা এই ইকুয়েশনে আমি একটা স্তম্ভ তোমাকে দেখাবো। আবার অনেক সময় আছে দুইটি স্বাধীন নমুনা গড়ের পার্থক্য যাচাই, মানে একটা না দুইটা স্বাধীন না, তখন টি টেস্ট ব্যবহৃত হয়, তখন আরেকটা ফর্মুলা ইউজ হবে। 3 নাম্বার দেখো, দুইটি সম্পর্কযুক্ত বা নির্ভরশীল নমুনা গড়ের পার্থক্য যাচাই করতে টি টেস্ট ব্যবহৃত হয়। এখানে কি দুইটি সম্পর্কযুক্ত বা নির্ভরশীল হচ্ছে, নমুনাগুলো হচ্ছে একজনের উপর একজন ডিপেন্ডেন্ট, তখন হয় কি দেখা যাচ্ছে একটা দলকে তুমি দুইটা চল দেখছো, মানে দ্যাট মিন্স একটা প্রশিক্ষণের আগে একটা গ্রুপকে পর্যবেক্ষণ করলাম, প্রশিক্ষণের পরে একটা গ্রুপকে পর্যবেক্ষণ করলাম, তাহলে কি মানে নির্ভরশীল দল কিন্তু একটাই, কিন্তু তারা দুইটা ঘটনার বা দুইটা এর উপর ডিপেন্ডেন্ট, ওটাকে বলা হচ্ছে ম্যাচ টিম। দ্যাট মিন্স দেখো একটা গ্রুপকে একদল ছাত্র 10 জন ছাত্র আছে, এই 10 জন ছাত্রকে আমরা যদি পরীক্ষা করি এমন যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার আগে তাদের নমুনার গড় কেমন ছিল কোন একটা বিষয়ের উপর, আবার প্রশিক্ষণ দেওয়ার পরে তাদের কিরকম উন্নতি হলো বা কি হলো সেটা তাদের গড়ের মধ্যে, তখন হচ্ছে সম্পর্কযুক্ত, কিন্তু আসলে একটা গ্রুপকে দুটো সম্পর্কযুক্ত দলের উপরে নমুনা গড়ে যখন পার্থক্য যাচাই করা হয় তখনও টি টেস্ট ব্যবহৃত হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, এই একটা যখন একটি নমুনা গড়ে যথার্থতা যাচাই করি বা পার্থক্য যাচাই করি, যখন দুটি স্বাধীন নমুনা গড়ে পার্থক্য যাচাই করি তখনও টি টেস্ট ব্যবহৃত হয়। আবার যখন সম্পর্কযুক্ত দুটো দলের মধ্যে সম্পর্কযুক্ত দুটা ঘটনার মধ্যে আমরা পার্থক্য যাচাই করি তখনও টি টেস্ট ব্যবহৃত হয়। তাহলে দেখাচ্ছি কি 3 ধরনের হচ্ছে না, আমরা এই 3 স্টেপের মধ্যে টি টেস্টের অঙ্কগুলো করব। তাহলে কি হচ্ছে, দুইটা দলও থাকছে, আমার নমুনা আকারও ছোট থাকছে, এবং এই জিনিসগুলো দুটো গড়ের পার্থক্য জানি বা একটি দলের গড়ের একটি নমুনা গড়ের পার্থক্য যাচাই করতে এবং সম্পূর্ণ দুটো দলের পার্থক্য যাচাই করতে আমরা ইউজ করি টি টেস্ট। আমরা এখন একটা অঙ্ক দেই, অঙ্কগুলো দেখলে তুই বুঝবা। আমি এইটা রাখছি, আমরা আজকে এটার উপর ডিপেন্ড করে একটা অঙ্ক দেখি। আমি অঙ্কটা একটু লিখে নিচ্ছি, তাহলে আমরা এটার উপর ডিপেন্ড করে একটা অঙ্ক দেখছি, ঠিক আছে? আমি অঙ্কটা একটু তোমাদেরকে বলি। দেখো তোমাদের বইতেও আছে বিভিন্ন টাইপের টি টেস্টের অনেক অঙ্ক পাবা, বিভিন্ন একজনের হয়তোবা এক একটা বই আছে, যার যে বই আছে কোনো সমস্যা নেই, সব সূত্র এক, তুমি যদি অঙ্কটা বুঝো যেই বই থাক না কেন তুমি কিন্তু প্রত্যেকটাই বুঝতে পারবে। আচ্ছা আমি এখন একটু লিখছি একটা অঙ্ক। দেখো 20 গড় বিশিষ্ট যে কোনো সমগ্রুপ থেকে যে কোনো 9 জন ছাত্রের একটি নমুনা দেওয়া।
আচ্ছা তোমরা একটু যদি খেয়াল করো, আমি বলেছিলাম আমি প্রথম যে ব্যবহারটা লিখেছিলাম টি টেস্টের ব্যবহার, সেখানে বলেছিলাম একটি নমুনা গড়ের পার্থক্য যাচাই করতে আমরা টি টেস্ট ব্যবহার করি। দেখো এখানে আমি বলেছি 20 গড় বিশিষ্ট যে কোনো সমগ্র থেকে 9 জন ছাত্রের একটি নমুনা দেয়া হলো। এটা হ্যাঁ 9 জন ছাত্রের নমুনা, তাহলে কি হচ্ছে 9 জন ছাত্র, দ্যাট মিন্স আমার n এর সাইজ কিন্তু 30 নিচে, আর 9 লেস দ্যান n লেস দ্যান 30 হবে, n লেস দ্যান 30 হচ্ছে, তাহলে কি আমার এটা লেস দ্যান 30 হচ্ছে। নমুনাগুলো উপরোক্ত সমগ্র থেকে নেয়ার সম্ভাবনা কত? 5% সংশয় মাত্রায় যাচাই করো। সংশয় মাত্রা, অর্থবহতার মাত্রা, এগুলি কিন্তু আমি ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে বলেছি, প্রকল্প যাচাই ধাপের সময় আমি বলেছিলাম সংশয় মাত্রা কত, মাত্রা কি 5% কি 1% কি, এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে একটু ফলো করব। তাহলে এখন দেখো এখানে কিন্তু দেখো আমার প্রথম ব্যবহার ছিল না যে একটি নমুনা গড়ের পার্থক্য, একটি নমুনা গড়ের পার্থক্য দেওয়ার জন্য এই দেখো একটি নমুনা গড়, এই যে এখানে আছে এই 9 জন ছাত্রের নমুনা গড় থেকে তোমার একটি টেস্ট করা আছে। এই ক্ষেত্রে তোমার সূত্রটা কি হবে, এবং এই অঙ্কগুলো কিন্তু প্রকল্প যাচাই, সো প্রকল্প যাচাই করার যে ধাপগুলো আমি তোমাদের ফার্স্টে শিখিয়েছিলাম যে একটি প্রকল্প যাচাই ধাপগুলো লিখো, ঠিক সেই ধাপগুলো বা সেই স্টেপগুলো আমার কিন্তু প্রত্যেকটা অঙ্কে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা সেই স্টেপগুলোতে যাই, দেন টেস্ট সূত্রে যাব। স্টেপগুলো কি মনে আছে? ফার্স্টে আমরা স্টেপ 1 এ কি বলেছিলাম, স্টেপ 2 তে কি বলেছিলাম? অঙ্কটা সবাই লিখে রাখো, অঙ্ক লিখে রেখে আমরা এখন যাই স্টেপ 1 স্টেপ 2 এগুলোতে আমরা কি বলেছি। প্রত্যেকটা অঙ্কের স্টেপ গুলো হবে। প্রথম স্টেপ 1, স্টেপ 1 এ আমরা কি বলেছি মনে আছে তোমাদের? আমরা প্রকল্প প্রণয়ন করেছি, প্রকল্প গঠনটা করছি, কি বলে হাইপোথিসিস ফরমেশন ছিল, হাইপোথিসিস ফরমেশন, প্রকল্প প্রণয়নের প্রথম ধাপ হাইপোথিসিস ফরমেশন লিখে লিখলাম। প্রকল্প কি ছিল? প্রকল্প ছিল দুই রকম থাকে, একটা শূন্য প্রকল্প, একটা হচ্ছে বিকল্প প্রকল্প। শূন্য প্রকল্পকে বলা হয় নাল হাইপোথিসিস, মনে আছে বোধহয়, আর বিকল্প অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল মানে হচ্ছে না, কি আমার এই অঙ্কটায় বলেছিলাম যে নমুনা গড়, নমুনা এবং সমগ্র গড়ের মধ্যে পার্থক্য আছে কিনা, বা এরকম 20 গড় বিশিষ্ট যে কোনো সমগ্র থেকে 9 জন ছাত্রের নমুনা দেওয়া হলো, উপরোক্ত নমুনাগুলো সমগ্র থেকে নেওয়ার সম্ভাবনা কত। ঠিক তোমার প্রকল্প গঠনের সময় তোমাকে এটাই লিখতে হবে যে নাল হাইপোথিসিস কি, পার্থক্য নাই, কাদের পার্থক্য নাই, নমুনা গড় এবং সমগ্র লোকের গড়। কারণ অঙ্কের মধ্যে কিন্তু কোনো অন্য কোনো কথা ছিল না, তুমি অঙ্কটা একটু মাথায় রাখো, আমি যে অঙ্কটা লিখেছি সেই অঙ্কের সাথে। তাহলে স্টেপ 1 এ হবে নমুনা গড় এবং সমগ্র গড়ের মধ্যে পার্থক্য নাই। আপনারা একটু অঙ্কটা দেখে নাও, অঙ্কের মধ্যে দেখো বলছে নমুনাগুলো কি সমগ্র থেকে নেওয়ার সম্ভাবনা কত, তারপরে দুইটা কথাই আসছে নমুনা এবং সমগ্র। তাহলে আমি নাল হাইপোথিসিস বা প্রকল্প গঠনের সময় প্রথমে লিখব নমুনা গড় ও সমগ্র গড়ের মধ্যে পার্থক্য নাই, সমগ্রকের গড়ের মধ্যে পার্থক্য নাই। আচ্ছা যখন নাই, তখন আমরা যদি এটাকে সংক্ষেপে কিভাবে লিখতে পারি, নমুনা গড় একটা, সমগ্র গড় একটা, এটাকে আমরা কি এভাবে লিখতে পারি, নমুনা গড়কে x বার আর সমগ্র মানে হচ্ছে টোটালটা, এটাকে আমরা অনেক সময় কি করি মিউ দিয়ে প্রকাশ করি। আমি কিন্তু আগেও বলেছি আমাদের যখন স্যাম্পলের গড় হয়,
স্যাম্পল বা স্বাপলাঙ্কগুলোকে কি আমরা সবসময় এক্স দ্বারা প্রকাশ করি। সো এক্স এর যখন গড় হয় তখন সেটাকে আমরা এক্স বার বলেছি, আগে ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো। আর সমগ্রকের গড়কে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। তাহলে আমি কি এটা লিখতে পারি, মিউ যদি লিখি যে এক্স বার ইকুয়াল টু মিউ, পার্থক্য নাই মানে কি, পার্থক্য নাই মানে সমান, তাই তো? যে কোনো জিনিসের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে কি, পার্থক্য না থাকে মানে দুটো জিনিস সমান। আমরা যদি বলি এই ছেলেটা এই ছেলেটা, কোনো পার্থক্য নেই, নয় দুটো ছেলে সমান। আমরা যদি বলি এই দুইটা রঙের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা রং একই সেম, পার্থক্য নাই মানে দ্যাট মিন্স ইকুয়াল। তাহলে আমি নাল হাইপোথিসিসকে এইভাবেও লিখতে পারি যে এক্স বার ইকুয়াল টু মিউ, তাহলে নমুনা গড় এবং সমগ্রকের গড়ের মধ্যে পার্থক্য নাই। এটি হচ্ছে প্রকল্প গঠনের নাল যেটা। তাহলে অল্টারনেটিভটা কি হবে, অল্টারনেটিভ হচ্ছে পার্থক্য আছে, পার্থক্য যে থাকে তাহলে x বার নট ইকুয়াল টু এই মিউ। তাহলে কি হচ্ছে কি বলে নমুনার গড় এবং সমগ্রকের গড়ের মধ্যে পার্থক্য আছে। যেহেতু সমান না, যদি কোনো দুটি জিনিস সমান না হয় তাহলে আমরা কিন্তু বলতে পারি যে নট ইকুয়াল, এটা সমান না। নট ইকুয়াল কি এটা ফর্মিং এক্সাম্পল হবে, দ্যাট মিন্স পার্থক্য, ওই দুটো জিনিসের পার্থক্য আছে। আচ্ছা আমরা সুন্দর করে লিখি, তাহলে আমরা লিখব নমুনা গড় ও সমগ্রকের গড়ের মধ্যে পার্থক্য আছে। গড়ের মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ x1 x bar not equal mu। আশা করছি সবাই একটু বুঝতে পারছো। তোমার হাইপোথিসিস যে গঠনটা করবা তখন প্রত্যেকবারই তোমাকে ঠিক এইভাবেই করতে হবে, একটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এবং এই জিনিসটা যদি তুমি না বুঝো তাহলে ফরমেশনটা একটু ভুল হবে। সো তাহলে আমরা এই অঙ্কের জন্য এই ফরমেশনটা করলাম, এটা হচ্ছে স্টেপ 1। আমরা এখন স্টেপ 2 যাই। স্টেপ 2 তে কি ছিল তোমার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, এটা তোমার দ্বাদশ সরি অনার্স সেকেন্ড ফার্স্ট ইয়ার গুগল করেছিল এক টাইপের, বাট সেকেন্ড ইয়ারের প্রত্যেকটি টেস্ট এই অঙ্কগুলো একটু একটু হয়তো প্রথম দিকে একটু জটিল লাগতে পারে যদি তোমরা প্র্যাকটিস করো। এবং প্রথম ক্লাসে যে আমার কি বলে থিওরিটিক্যাল যে ক্লাসগুলো নিয়েছি ওই ক্লাসের ওই জিনিসগুলো একটু বুঝো, তাহলে কিন্তু অঙ্কগুলো সহজ লাগবে তোমার। কিন্তু থিওরি যে ক্লাসগুলো আমি নিয়েছি সেইগুলো অবশ্যই খুব সুন্দর করে আগে জানতে হবে, বুঝতে হবে, দেন এই অঙ্কগুলোতে আসবে, তাহলে দেখবো এগুলো অনেক ইজি লাগছে। প্রত্যেকটা কিন্তু ওই থিওরি ক্লাসের উপর ডিপেন্ড করি অঙ্কগুলো। তাহলে আমরা স্টেপ 2 আবার একটু দেখি, মনে আছে কি স্টেপ 2 তে আমি কি বলেছিলাম? স্টেপ 2 তে আমরা টেস্ট অফ স্ট্যাটিস্টিক্স, মানে তুমি পরিসংখ্যানিক পরীক্ষা কেন আমরা এই টেস্টটা করছি, এটা হচ্ছে স্টেপ 2। তাহলে কি আমরা কি লিখতে পারি এখানে, যেহেতু n less than 30 সুতরাং এখানে নমুনার গড় যাচাইয়ের জন্য কি টেস্ট প্রয়োগ করতে হবে। তুমি কেন এই টেস্টটা করছো সেটা ধারণা হচ্ছে টেস্ট অফ স্ট্যাটিস্টিক বা তোমার
স্টেপ 2 হচ্ছে এটাই ছিল পরিসংখ্যানিক পদ্ধতি, পরিসংখ্যান যাচাই পদ্ধতি। তুমি কেন এই টেস্টটা করছো? আমি টেস্ট কেন করছি? কারণ হচ্ছে আমার এন এত, সুতরাং এখানে নমুনার গড় যাচাইয়ের জন্য টি টেস্ট ব্যবহৃত হচ্ছে বা প্রয়োগ করতে হচ্ছে, এই কথা লিখে রাখা। স্টেপ 3, স্টেপ 3 তে আমরা কি লিখেছিলাম? লেভেল অফ সিগনিফিকেন্স। অর্থাৎ অর্থবহতা মাত্রা। অর্থবহতা মাত্রা, দ্যাট মিন্স তুমি যে একটা অঙ্কটা শেষ করবা, তারপর তুমি একটু সিদ্ধান্ত নিতে হবে। আমরা যখন কোনো একটা বিষয় গবেষণা করি, তখন কিন্তু আমরা 100% কখনো এটা সিওরিটি দিতে পারি না যে 100% এটা আমার পারফেক্ট। কিছু ভুল থাকেই, ভ্রান্তি থাকে। তখন হচ্ছে কি আমরা টোটাল গবেষণা থেকে 5% বা 1% বাদ দিয়ে দিই যে এটা ভুল হইতে সম্ভাবনা থাকবে, বাট 95% এটা হওয়ার সম্ভাবনা বেশি। এটাকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স বা আলফা ইকুয়াল টু 0.05 অথবা 0.01। তোমার অঙ্কটাতে যেই লেভেল অফ সিগনিফিকেন্স বা আলফাটা দেয়া থাকবে, তোমার সেই মাত্রায় টেবিল মানের সাথে তোমার মানের তুলনা করতে হবে। আর তুমি কি হচ্ছে এখানে সমগ্রকের মানের সাথে আমরা কিন্তু একটা তুলনা করি, তা সমগ্রকের মানের সাথে আমার নমুনা মানের তুলনায় হচ্ছে পরামাত্রিক অভিক্ষা। তাহলে হচ্ছে এই যে তুই বাদ দিয়ে দিয়ে টেবিল মানের সাথে যাবো, অঙ্কের শেষে দিয়ে বুঝবা টেবিল মানের সাথে আমি তুলনা করব, আমার যে গড় পাবো বা আমার যে গড় মানটা বের করবো, তার সাথে আমি টেবিল মানের তুলনা করব। ওই টেবিল মানটা আমি আলফা ইকুয়াল টু 0.05 অথবা আলফা ইকুয়াল টু 0.01 এগুলো দেখবো। অঙ্কে তোমার যেটা চাইবে, দ্যাট মিন্স তোমার 0.05 দিয়ে হয় যে আমার যে রেজাল্ট সেটার 0.05% মানে 5% বাদ দিয়ে, মানে 100 মধ্যে আমি 5 ভাগ বাদ দিয়ে 95% আমি আমার প্রকল্প সমর্থন করে বা করে না, এরপর একটা সিদ্ধান্তে আসবো। এটাকে বলছে লেভেল অফ সিগনিফিকেন্স। আমি প্রথম ক্লাসে এটা ডিটেইলস বুঝিয়েছি, এখন এটা বাদ দিচ্ছি। শুধুমাত্র আমি জানি রাখলাম লেভেল অফ সিগনিফিকেন্স আমার অঙ্কে যেটা দেওয়া থাকবে ঠিক সেটাই। এটা হলো স্টেপ 3 গেল। স্টেপ 4, স্টেপ 4 এ কি ছিল? ক্রিটিক্যাল রিজিয়ন। বললাম না আমি আগের ক্লাসগুলোর সাথে আমার রিজিয়ন বা বর্জন এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে বর্জন এরিয়া। আবার আগে কথায় চলে যেতে হয়। ক্রিটিক্যাল রিজিয়ন হচ্ছে তুমি তোমার বর্জন এরিয়া একটা আমি পড়াইছিলাম, কিন্তু একে একে তোমার স্বাভাবিক বন্টনের রেখা, স্বাভাবিক একটা বন্টন রেখা কেমন হতে পারে, তার কিভাবে বাদ যাচ্ছে 2% থেকে কতটুকু বাদ দিব, এটাকে বলছি ক্রিটিক্যাল রিজিয়ন। এখন ক্রিটিক্যাল রিজিয়নে কি লিখতে হয়? তোমার যে টেবিল মানের সাথে তুলনার কথা বললাম, টেবিল মান দেখে তোমরা প্রত্যেকেই দেখবা তোমাদের বইয়ের শেষে একটা টেবিল থাকে, লগ বই থাকে, সেখানে টি টেস্টের লগ বই থাকবে, মান থাকবে কতগুলা, এফ টেস্টের থাকবে, প্রত্যেকটা অঙ্কের একটা একটা করে লগ বই বা টেবিল মান থাকে। সেই আমরা সেটা দেখে এই এরিয়াটা ঠিক করে রাখবো। তা আমার এখানে লিখতে হবে, এই অঙ্কে লিখতে হবে কি, উপরে যাবো, নিচে যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাবে কই লেখাগুলো? আলফা ইকুয়াল টু 0.05 এবং আবার ডিএফ, ডিএফ হচ্ছে স্বাধীনতা মাত্রা। আবারও দেখো, আবার আগের কথায় চলে যেতে হচ্ছে। আমি কিন্তু বারবার বলছি এই ক্লাসগুলোর প্রত্যেকটা সিকোয়েন্স মেনটেন করে হয়, প্রত্যেকটা কিন্তু আগের ক্লাসের রিলেশন আছে। এখন দেখো ডিএফ স্বাধীনতা মাত্রা আমি কিন্তু পড়িয়েছি। ডিএফ তোমার কি হবে? এখানে তোমার একটা মান n হচ্ছে কত? -1, তাহলে n9 -1 8। এই অঙ্কটার ক্ষেত্রে অঙ্কটা কিন্তু আগে তুলেছি, তাহলে আলফা 0.05 এবং ডিএফ না 8 অনুযায়ী স্টেপ 4টা আমরা আবার একটু লিখি, নিচে দেখা যাচ্ছে না সম্ভবত। স্টেপ 4টা আমি আবার একটু লিখি, উপরে লিখছি। স্টেপ 4, স্টেপ 4 হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন। ক্রিটিক্যাল রিজিয়ন বা বর্জন এরিয়া।
এখানে হচ্ছে তোমার আলফা ইকুয়াল টু 0.05 এবং ডিএফ মানে স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম এটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। এটা টি টেস্টের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে এখানে যেহেতু এন একটা, এখানে এন কিন্তু একটা ছিল, এর এন লিখলাম এন 9 মাইনাস 1 দ্যাট মিন্স 8। যদি ডিএফ বা দল দুইটা হয় তখন n1 প্লাস n2 মাইনাস 2, তখন দুইটা দুবার যাবে। যখন একটা তখন 1 বাদ যায়, তাহলে n নম্বর 9 ছিল মাইনাস 1 8, তাই ডিএফ 8 অনুযায়ী টি এর সংশয় মান, বা টেবিল মান, ঠিক আছে, মানে এই টেবিল থেকে আমি যে মানটা পাবো, টেবিল মান তোমরা বইয়ের পিছনে দেখবে কি টেস্টের কতগুলা টেবিল আছে, কি টেস্টের টেবিল আছে, সেখান থেকে কিন্তু আমি এই মানটা পেয়েছি। এটা একটু বের করে নিয়ে দাও, টেবিলটা তোমাদের দেখাই দিই। এই যে এগুলো হচ্ছে টেবিল মান, দেখবা এখানে লেভেল অফ সিগনিফিকেন্স থাকবে, এখানে ডিএফ থাকবে। এখানে ডিএফ আমার কত আসছে 8, আর লেভেল অফ সিগনিফিকেন্স বা আলফা ইকুয়াল টু কত ছিল 0.05। সেই হিসেবে আর একটা কথা আছে, একটা হচ্ছে আমি শিখেছিলাম ওয়ান টেল টেস্ট এবং টু টেল টেস্ট। ওয়ান টেল টেস্ট এবং টু টেল টেস্ট তার উপর ডিপেন্ড করে দেখবা দুই ধরনের টেবিল আছে। ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে 0.05 এর মান একরকম, আবার টু টেল ক্ষেত্রে 0.05 এর মান একরকম। তো টেবিল দেখে আমরা এই মানটা একটু পাচ্ছি, মান 2 এত, এই মানটা পেলাম, এটা কি টেবিল দেখে পেলাম। আমাদের নির্ণীত মান, আমাদের একটা নির্ণীত মান হবে, কিন্তু আমাদের নির্ণীত মান টেবিল মানের চেয়ে বড় হলে শূন্য প্রকল্প বর্জিত হবে। আচ্ছা, আমরা স্টেপ 4টা আবার একটু বুঝি। স্টেপ 4 এ আমরা দেখেছি ক্রিটিক্যাল রিজিয়ন বা বর্জন এলাকা আছে। তা আমরা টেবিল থেকে একটা মান পাবো আলফা ইকুয়াল টু 0.05 এবং ডিএফ অনুযায়ী, দ্যাট মিন্স ডিএফ হচ্ছে টোটাল এন এর থেকে -1 বা টোটাল এন যে দুইটা থেকে -2, এই অনুযায়ী যেহেতু এখানে এন একটা এন -1 অনুযায়ী টি টি এর সংশয় মান বা টি এর টেবিল মান থেকে প্রাপ্ত মান হচ্ছে আমরা এটা পেলাম। আমরা একটা টি টেস্ট ক্যালকুলেশনে গিয়ে টি এর একটা মান বের করব, সেই মান আমাদের নির্ণীত মান, আমাদের ক্যালকুলেট একটা ভ্যালু পাবো, ক্যালকুলেশন ভ্যালু টেবিল মানের চেয়ে যদি বড় হয়, আমাদের মান যদি টেবিল মানের চেয়ে যদি বড় হয়, তাহলে শূন্য প্রকল্প গৃহীত হবে। তো তোমাকে আগে থেকে টেবিল মান আমরা আগে মান বের করব, সেই মানের সাথে এই মানের তুলনা করব, যদি বড় হয় তাহলে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হবে, তাই কি অল্টারনেটিভটা গৃহীত হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে এটা নিব, কিন্তু এই সিদ্ধান্তটা আমরা স্টেপ 4 এ ক্রিটিক্যাল রিজনে লিখে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা হলো স্টেপ 4। এখনই আমরা যাব স্টেপ 5 এ, যেটা হচ্ছে ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন? এখন আমরা দেখব আমরা ক্যালকুলেট করে কি পাই। তারপরে এখন একটু যাই ক্যালকুলেশনে, মানে এখন মূল অঙ্কে যাব। আমরা কিন্তু মূল অঙ্কে এখনো যাই নাই, ঠিক আছে। তো আমরা একটু দেখি এবার সেই অঙ্কটা আবার তুলে নিয়ে আসি, অঙ্কটা আবার তুলি, ঠিক আছে। অঙ্কটা আবার তুলতে হবে, বুঝতে পেরেছি তো, তুলে আসছি তোমরা। আমরা এখন যাব ক্যালকুলেশন স্টেপ 5 এ।
এবং স্টেপ 6 এ গিয়ে আমরা সিদ্ধান্ত নেব। তাহলে আমরা এখন স্টেপ 5 ক্যালকুলেশন করি। শিক্ষার্থীরা আমরা আবার আসলাম স্টেপ 5 এ। স্টেপ 5 এ বলছিলাম ক্যালকুলেশন। আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনে কি হবে আগে আমরা একটু দেখি। টি এর সূত্রটা আমরা একটু দেখি। আমরা কি করেছিলাম, এটা হলো টি এর ব্যবহার অনুযায়ী আমরা যখন একটি নমুনা করে যথার্থতা যাচাই করি তখন আমরা যে সূত্রটা ইউজ করব, কারণ আমার এখানে কিন্তু একটি নমুনা গড় প্রথম ব্যাপারটি টেস্টের প্রথম ব্যাপার যেটা সেটা দিয়ে অঙ্কটা করছি। এক্ষেত্রে তোমার ফর্মুলা টি এর ফর্মুলা হচ্ছে x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই s। s হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি ডিভাইডেড বাই রুট n। এটা হচ্ছে তোমার সূত্র। তাহলে এখানে দেখো তুমি x বার লাগছে, মিউ লাগছে, মানে এটা সমগ্রকের গড়। এই মিউটা কি হচ্ছে সমগ্রকের গড়। সমগ্রকের গড় কিন্তু তোমার অঙ্কে দেয়া আছে। তোমার অঙ্কটা একটু মনে আছে তোমরা, আমি লিখলাম 20 গড় বিশিষ্ট যে কোনো সমগ্রক থেকে 9 জন ছাত্রের একটি নমুনা দেওয়া হলো। আমাদের অঙ্কটা ছিল এরকম, অঙ্কটা লিখে নেই, প্রথমে লেখা আছে 20 গড় বিশিষ্ট। এই যে 20 গড় বিশিষ্ট এটা কিন্তু বলছে যে কোনো সমগ্র, তার মানে এই 20 হচ্ছে তোমার এই সমগ্রকের গড়, দ্যাট মিন্স মিউ এর মান। আর হচ্ছে যে 9 জন ছাত্রের কথা বলা হচ্ছে, 9 জন ছাত্রের একটা নমুনা নেওয়া হলো। এই যে 9 জন ছাত্রের নমুনাটা, এই 9 জন ছাত্রের যে গড় পাবো সেটা হচ্ছে এই x বার। মিউ পেয়ে গেলাম। তারপরে কি আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নমুনার গড়ের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু আমার জানা নাই, মানটা দিয়ে দেয় নাই। এই মানটা যার জন্য তাহলে আমাকে এই এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধানটা বের করতে হবে। তোমাদের নিশ্চয়ই ফার্স্ট ইয়ারে তোমরা কি করেছিলা, পরিমিত ব্যবধানের কিন্তু সূত্র অনুযায়ী বের করছিলা। আমি কিন্তু একটু তোমাদের দেখাই, এই সূত্রটা আমরা ইউজ করতে পারি, এই জন্য আমি এটা বের করলাম। আদর্শ বিচ্যুতি একটু এদিকে লিখলাম, আদর্শ বিচ্যুতি। এই সূত্রটা তোমাদের মনে আছে কিনা, রুট ওভার x square divided by n minus x by n whole over square a। দেখো আদর্শ বিচ্যুতি এই সূত্রটা কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে করেছিলাম। এখানে হচ্ছে x স্কয়ার লাগবে, তাহলে আমার তো x আছেই, x গুলো আছে, এই x থেকে তোমার এটার সামেশন বের করলাম। এগুলো কিন্তু ফার্স্ট ইয়ারের ক্লাস, সো তোমাদের মনে থাকার কথা সামেশন x দিয়ে আমরা গড় বের করলাম, সামেশন x বার দিয়ে সামেশন x বাই n, এই হচ্ছে 19.11। এটা পেলাম হচ্ছে কি নমুনার গড়, এটা পেলাম। আর এই কে x কে আমি x স্কয়ার করে দিলাম, x1 আর লিখলাম না, x স্কয়ার করে দিচ্ছি। x স্কয়ার করলে প্রত্যেকটা 16 কে স্কয়ার করে 256, এগুলো স্কয়ার করে এটা পেয়েছি। তাহলে সামেশন x স্কয়ার কত, এই মানটা আসতেছে। এটা আমি একটু আগে করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য, টাইম চলে যাচ্ছে বেশি। তাহলে আমরা এই যোগ করলে x স্কয়ার পাচ্ছি এটা। তাহলে দেখো আমি কিন্তু এখন এই মানটা বসাতে পারি, আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে মানটা বসাতে পারি। তাহলে x স্কয়ার কত 3350 ডিভাইড বাই n কত ছিল 9 মাইনাস x বাই n। x বাই n হচ্ছে কত, এই x হচ্ছে 172 ডিভাইডেড বাই 9, কিন্তু এটা কিন্তু টোটালের উপরে আমরা স্কয়ার দিয়েছি, তার মানে এইটা মিলায় স্কয়ার, এই বর্গমূল বা রুট। এটা যদি আমরা ক্যালকুলেট করি পাচ্ছি হচ্ছে 372। আদর্শ বিচ্যুতি দেখো আমরা আদর্শ বিচ্যুতি অঙ্কটা করে এই ম্যানটা পেলাম 2.7
6.65। এখন দেখো আমি কিন্তু তোমার সূত্র দ্যাট মিন্স আমাদের মূল টার্গেট তো টি মান বের করা, আমরা এখন টির কিন্তু সব পেয়ে গেছি। একটু বসাই তাহলে x বার কত, x বার এটা 19.11, মিউ হচ্ছে কত, অঙ্কে ছিল 20 গড় বিশিষ্ট সমগ্র থেকে, দ্যাট মিন্স মিউ হচ্ছে -20। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন s হচ্ছে আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি বার কত পেলাম 2.65 ডিভাইডেড বাই √9, n হচ্ছে আমার 9। এই মানটার ক্যালকুলেশন করে আমরা পাই হচ্ছে এখানে হচ্ছে -0.89, এটাকে ক্যালকুলেট করি আমরা .88 1.01, এখানে মাইনাস টি টেস্টের ক্ষেত্রে গড়ের মানের ক্ষেত্রে প্লাস মাইনাস কোনো ফ্যাক্টর না। সো তোমরা, কারণ আমাদের টেবিলেও একই রকম থাকবে, সমস্যা নাই, এটা তোমরা একটু খেয়াল করবা যে এটা কিন্তু কোনো প্রবলেম হয় না। তাহলে আমরা টি এর মান কত পেলাম, এটা মাইনাস প্লাস টু প্লাস মাইনাস যাই হোক একই, তাহলে 1.01 হচ্ছে আমাদের টির মান পেলাম। এই ক্যালকুলেশন নিশ্চয়ই সহজে যা সহজ একটা সূত্র, বুঝতে পারছো? তাহলে এখন আমরা চলে যাই স্টেপ 6 এ। অঙ্কটা একটু বুঝতে হচ্ছে, স্টেপ 6 টা আমাকে লিখতে হবে, মানটা থাকলো স্টেপ 6। স্টেপ 6 কি, সিদ্ধান্ত গ্রহণ। আমরা এখন সিদ্ধান্ত নিব আমার নমুনা গড় এবং সমগ্র গড়ের মধ্যে পার্থক্য আছে কিনা, যেটা আমরা প্রকল্প ফরমেশন বা ফার্স্ট স্টেপে দেখে আসছিলাম। এখন আসলে আমরা যদি আমরা স্টেপ 4 এর ওই যে বর্ডন এরিয়ার সূত্র অনুযায়ী যাই, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। ডিসিশনে আমরা লিখব আমাদের নির্মিত মান কত, আমাদের নির্মিত মান, এটাকে আমরা সিভি বা ক্যালকুলেশন ভ্যালু বলতে পারি। মান কত 1.01, যা আমাদের টেবিল মান কত ছিল, যা আমাদের টেবিল মান, এটাকে আমরা টিভি বলি, টেবিল ভ্যালু। এটাকে নির্ণীত হচ্ছে ক্যালকুলেশন ভ্যালু, আমি ক্যালকুলেট করে যে মানটা পেলাম আমরা বলছি সিভি বা ক্যালকুলেশন ভ্যালু বা ক্যালকুলেট ভ্যালু, আর যেটা টেবিল মান ওটাকে আমরা বলছি টিভি। তাহলে আমাদের এটা এত, আর টেবিল মান হচ্ছে মানে টেবিল মানটা কত, টেবিল মান আমরা আগে লিখে আসছিলাম 2.262, এর চেয়ে ছোট না বড়, আমাদের মানে এটা টেবিল মান, এটা কি হলো, এর চেয়ে ছোট না বড় হচ্ছে, মানে হচ্ছে ছোট। আমরা ক্যালকুলেশন বা স্টেপ করে কি লিখেছিলাম, যদি আমাদের টেবিল মান আছে নির্ণীত মানটা বড় হয়, তাহলে এই সো কি হবে, শূন্য প্রকল্প রিজেক্ট হবে। বাট আমাদের কি আসছে, টেবিল মানই বড় আসছে, আমাদের ক্যালকুলেশন মানটা ছোট আসছে, সুতরাং এই সো কি আমি বর্জন করব নাকি রিজেক্ট করব। আমরা কিন্তু স্টেপ 4 এ দেখো কি লিখে আসছিলাম,
যদি আমাদের মান টেবিল মানের চেয়ে বড় হয় তাহলে এইসো বর্জিত হবে, কিন্তু আমাদের এখন দেখা যাচ্ছে এই মানটা ছোট, এটাই বড়। যখন আমাদের নির্ণীত মান ছোট হবে টেবিল মানের চেয়ে, তখন এইসো গৃহীত হবে। কাজে ছোট, সুতরাং এইসো গ্রহণীয়, অর্থাৎ গ্রহণীয় হলে আমরা এইসো কি লিখছিলাম, নমুনা গড় এবং সমগ্র গড়ের মধ্যে এবং সমগ্রকের গড়ের মধ্যে পার্থক্য নেই। স্টেপ 1 এ কিন্তু আমরা লিখছিলাম এইসো যদি গ্রহণীয় হয়, S1 S0 তে কি ছিল, নমুনা গড় এবং সমগ্রের গড়ের মধ্যে পার্থক্য নাই। যেহেতু S1 কে আমি অ্যাকসেপ্ট করছি, গ্রহণ করেছি, সো তাহলে কি দেখা যাচ্ছে নমুনা গড় এবং সমগ্রের গড়ের মধ্যে পার্থক্য নাই। ঠিক আছে, এটি হচ্ছে তোমার সিদ্ধান্ত। এটা আমি তোমাদের টেস্টের প্রথম একটা আসলে গেল, টেস্টের অঙ্কগুলো রকম করো নাই, আজকে ফার্স্ট করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের কারো যদি কোনো রকম বুঝতে সমস্যা হয়, তোমরা কমেন্ট বক্সে একটু লিখো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু আসলে এটাকে ধরতে পারছো। তাহলে হয়তো আসলে বোঝার কোনো সুযোগ নাই আমাদের, যেহেতু আমাদের এটা সরাসরি ক্লাস না, অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে কিছু সুবিধা যেমন আছে, অসুবিধাও কিন্তু অনেক আছে, কারণ আমি তোমাদের রেসপন্স পাচ্ছি না। তোমাদের ফিডব্যাকটা আমি ক্লাসে যখন সহজেই পাই, এই মুহূর্তে তো আসলে এটা পাওয়া সম্ভব না। সো তোমরা যদি একটু ক্লাসটা ফলো করে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্টস করো, তাহলে আমি বুঝবো যে তোমরা কতটুকু ফ্রুটফুল হলে। তাহলে নেক্সট আমরা অঙ্কগুলো বোঝার সময় আরেকটু হয়তো সেই জায়গাটা, যার যেখানে বোঝার সমস্যা সেই জায়গাটা একটু আরেকটু বলার চেষ্টা করবো, বা আরেকটু বোঝানোর চেষ্টা করা যেতে পারে। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমি টি টেস্টের আরেকটা ব্যবহার বা আরেকটা অঙ্ক নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।